Record is started. অলরাইট, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাথে রয়েছেন মিস্টার সুবীর জেভিয়ার নকরেক। তিনি আমাদের নকরেক আইটির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। মূলত তিনি সবকিছু দেখাশোনা করেন, পরিচালনা করেন। আমাদের আরো কিছু মেন্টর আছেন সাথে, হিমালয় নকরেক আছেন, আরো দু একজন আছেন আমাদের সাথে। তো আজকে যারা এই ক্লাসে জয়েন করেছেন সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের আমরা বলবো যে ফান্ডামেন্টাল যে লেসনস গুলো দরকার গ্রাফিক ডিজাইন শেখার জন্য, সেগুলো আমরা দেখব আজকে। তো আমি এ পর্যায়ে সুবীর জেভিয়ার নকরেক, সিইও নকরেক আইটি, তাকে ক্লাসের ভার নেওয়ার জন্য আহ্বান জানাই। তিনি 3টা ক্লাস দিবেন, প্রত্যেক শনিবার 8টা থেকে 11টা বাংলাদেশি টাইম। তিনি একটা ক্লাস দিবেন হলো গ্রাফিক ডিজাইনের উপরে, আর একটা ক্লাস দিবেন হলো ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং সর্বশেষ যে ক্লাসটা হবে সেটা হবে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপরে। প্রত্যেকটা টপিকের জন্য 3 ঘন্টা করে সময় থাকবে। আমি আগেই বলেছি যে আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজিটা হলো যে প্রত্যেকটা টুলস অ্যান্ড টেকনোলজির সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া। এটা বিশেষায়িত জ্ঞান না যে আপনি এখানে এক্সপার্ট হওয়ার কোনো সুযোগ নাই কোনো বিষয়েই, কিন্তু প্রত্যেকটা টেকনোলজি সম্পর্কে আপনার একটা আইডিয়া পাবেন যে এইগুলো কিভাবে কাজ করে। তারপরে মানে একটা শক্ত একটা ফাউন্ডেশন পাবেন। তারপরে যদি আপনি মনে করেন যে না আমি এগুলো নিজে নিজে ডেভেলপ করতে চাই, শিখতে চাই, আপনি নিজে থেকে যে কোনো যেটা আপনার ভালো লাগে, যেটা আপনাকে টানে, ঠিক আছে, যেটা আপনার কাছে সহজ মনে হয়, এমনও হতে পারে যে যেটা কঠিন মনে হয় মানুষ সেটাই বেছে নেয়। আমি পার্সোনালি যেটা মনে করি যে কঠিন সেটা আমি বেছে নিই, যে আমার এইটা জানা দরকার। ঠিক আছে, সহজটা যে কোনো সময় শেখা যায়, কিন্তু কঠিনটা শিখতে গেলে প্রথমে একটু টাইম দিতে হয়, টাইম ইনভেস্ট করার দরকার, প্র্যাকটিস করা দরকার। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো আপনার যেটা ভালো লাগে সেটার উপরে আপনি পরবর্তীতে আপনার যে ফাউন্ডেশনটা আমরা দেব সেটার উপরে আপনি কাজ করে নিজেকে ডেভেলপ করতে পারেন। দেন যদি আপনার মনে হয় যে চাকরির পাশাপাশি আপনি ছুটির দিনে সপ্তাহে 2 দিন ছুটি পান, সেটা কাজে লাগাতে চান, আপনি পার্ট টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, অথবা অনলাইনেও কাজ আছে, এগুলো অফলাইনেও আছে, দেশেও চাহিদা আছে, দেশের বাইরেও চাহিদা আছে, আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন। দেন আমি সবসময় বলি যে আপনার জবের সমান বা তার থেকে বেশি যখন আপনাকে এই আইটি ইন্ডাস্ট্রি আপনাকে দিতে পারবে, তখন আপনি এটাকে ফুল টাইম হিসেবে নেওয়ার চিন্তা করতে পারেন। আরেকটা বিষয় হলো যে আমি যেটা বলছিলাম, আপনি নিজেও নিজেকে ডেভেলপ করতে পারেন, অথবা নকরেক আইটির বেশ কিছু স্পেশালাইজেশন কোর্স আছে 3 মাসের বা 4 মাসের, যেমন গ্রাফিক ডিজাইনের উপর একটা কোর্স আছে 3 মাসের, তারপর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স আছে। আপনি যে কোনো একটাতে এনরোল হয়ে আপনি ওটাকে প্রফেশনালি যে স্কিল দরকার সেটা আপনি ডেভেলপ করে নিতে পারেন, নিজেকে আরো আপডেট করতে পারেন। ঠিক আছে, তো আমি এই পর্যায়ে সুবীরের হাতে ফ্লোরটা ছেড়ে দিই। নেক্সট আরো 2টা ক্লাস আজকের পরেও উনি সেটা কন্ডাক্ট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই এবং আবারও নকরেক আইটিতে পুনরায় স্বাগতম জানাই।
আপনারা একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আইটি ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে এখানে যুক্ত করে এই প্রযুক্তির সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো একটি উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য আপনাদের পুনরায় অভিনন্দন জানাই। তো প্রথমেই আমি আমার সহভাগিতার আগেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুবীর জেভিয়ার নকরেক। আমার গ্রামের বাড়ি হচ্ছে গায়রা এবং এটা হচ্ছে টাঙ্গাইল জেলায়। তো আমি বর্তমানে আছি ময়মনসিংহে এবং ময়মনসিংহ থেকেই এই কোর্সটি বর্তমানে পরিচালনা করছি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এছাড়া আমি বর্তমানে যে বিষয়ের উপরে কাজ করছি সেটা হচ্ছে ওয়েব এবং ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের কাজগুলো আমি বর্তমানে ক্লায়েন্টের কাছ থেকে নামাই এবং সেই কাজগুলো আমাদের যারা মেন্টর আছে তাদের মাধ্যমে সহযোগিতা করে কাজগুলো সম্পন্ন করি। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে ৩টা ক্লাসে টোটাল হচ্ছে 10 আওয়ার্স আমরা ক্লাস করব এবং এই 10 আওয়ার্সের মধ্যে একটা সম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বিশেষভাবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের উপরে, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপরে এবং বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার যে কোনো যদি কোনো ব্যবসা থাকে কিংবা আপনি যদি কারো ব্যবসার জন্য যদি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান এবং আপনার যদি এক্সিস্টিং ব্যবসা থাকে সেই ব্যবসাটাকে যদি আপনি 10 গুণ ত্বরান্বিত করতে চান তাহলে আমার কাছ থেকে এই ডিজিটাল মার্কেটিংটা ভালো করে জেনে নিতে পারেন এবং পরবর্তীতে আশা করি আপনারা সত্যিকার অর্থে এটা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারবেন। তো বিশদ আকারে শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব আপনাদের সংক্ষিপ্ত একটা পরিচয় আমার সাথে সহযোগিতা করার জন্য। কারণ যদিও বা মাত্র 3টা ক্লাস কিন্তু এই 3টা ক্লাসে টোটাল 10 আওয়ার্সে আমরা চাই বিশেষভাবে আমি চাইবো আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে ক্লাসে জয়েন করবেন এবং ক্লাসের সময়ে আমি চাইবো আমাদের নকরেক আইটির যে একটা রুলস সেটা আপনারা আমার সাথে একটু সহযোগিতা করবেন। সেটা হচ্ছে ক্লাসে থাকার সময় অবশ্যই আমাদের ভিডিওটা অন রাখতে হয়। বিশেষভাবে আমি এনশিওর করি আমার ক্লাসে কখনো কেউ যেন তাদের আদার অ্যাক্টিভিটিস গুলো না করে, মানে ক্লাসের সময় যেন সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং আমার ক্লাসে আমি এনশিওর করি কোনোভাবেই যেন আপনারা ঘুমে ঢলে না পড়েন। এই জন্য আমার যাবতীয় যা কিছু করার আমি সেইভাবে শিখাবো, কিন্তু আপনাদেরকে একটু এনশিওর করতে হবে যে আপনারা অন্ততপক্ষে ভিডিওটা অন করে অ্যাক্টিভ আছেন। তো আমি সবাইকে এখন অনুরোধ করব একজন একজন সংক্ষিপ্ত আকারে সর্বোচ্চ 1 মিনিট করে নিয়ে আপনাদের সহযোগিতা আমার সাথে সহযোগিতা করবেন। তো আমি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আচ্ছা, শুরু করি আমি। ওকে। হাই, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছে। গুড ইভিনিং। আমি হচ্ছি ছোটন জন পল স্কুল, বাড়ি ঢাকুয়াতে। কাজ করি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে প্রোগ্রাম অফিসার হিসেবে শ্রীবর ডিএপিতে। এই সংক্ষিপ্ত বিবরণ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আমার পরিচয় দিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আমি মেরিল ইসলাম রং। আমি একটা এনজিওতে একটা এনজিওতে আছি, এডরা বাংলাদেশ, সেখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে জলছত্র মধুপুর টাঙ্গাইল, থাকি হচ্ছে ময়মনসিংহে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাহলে এই সুযোগটা আমি নেই। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি ফিলিপ মৃ, আমার বাড়ি গায়রাতে এবং একটা লোকাল হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুযোগ নেই। আমার নাম বিজয় হাদিমা, জালিচিরা মধুপুর টাঙ্গাইল থেকে। আমি ক্রেডিট ফাংশনের সাথে জড়িত আছি ক্রেডিট অফিসার হিসেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে জিশুনা রসম। আমি জয়ন্ত হাদিমা। আমি ছোটখাটো
ব্যবসা করে আর কি, এই আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, গ্রাম গায়রা, এরা জলচট্টগ্রাম মধ্যে। আমারও বলতে হবে নাকি? আচ্ছা, আপনাকে তো আমরা সবাই চিনি এবং আপনি তো একজন বিখ্যাত ব্যক্তি, আপনার আর আলাদা করে পরিচয় না দিলেও চলবে। ওয়েল, তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর সহযোগিতার জন্য। তো আমি এখন পর্যায়ক্রমে এই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব এবং গ্রাফিক্স ডিজাইন দিয়ে কিভাবে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশেও যে লাখ লাখ তরুণরা কেরিয়ার গড়ছে, তারা কিভাবে কেরিয়ার গড়ছে এবং এটার আসলে ফিউচারটা কেমন। তো এই বিষয়গুলো আমি প্রথমে সহযোগিতা করব। তো সহযোগিতার শুরুতে আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান সম্পর্কে জানি। তো ভুটানে চিকিৎসার জন্য তাদের কোনো টাকা পয়সা লাগে না এবং ভুটানের যে হাসপাতালে যাবেন সেখানে দেখবেন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই নারীরা হাসপাতাল পরিচালনা করছে এবং দোকানে যাবেন সেখানে দেখবেন যে নারীরাই বসে আছে এবং আপনি যে সেক্টরে যাবেন সেখানে শুধুমাত্র দেখবেন হচ্ছে নারীরা তাদের কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন সেক্টরে। তার মানে কি শুধুমাত্র সেখানে বেশিরভাগ কি নারীরাই? কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে সেখানে 53% হচ্ছে পুরুষ আছে এবং 47% হচ্ছে নারীরা আছে। তো সেখানে আমাদের বাংলাদেশ থেকে একদল তরুণ সেখানে গিয়ে তাদেরকে বলল, তো আপনারা ফ্রিল্যান্সিং এ নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো ভালো হয়। তো এখানে সহভাগিতার একটা বিষয় হচ্ছে, যেখানে আমরা ভুটান সম্পর্কে জানছি যে সেখানে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফ্রি, শিক্ষা ব্যবস্থা হচ্ছে ফ্রি, সেখানে মানুষের চাহিদাটাও কিন্তু এত বেশি না। তারা যে সুন্দর করে বেঁচে আছে এবং তাদের পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বেশি ব্যতিক্রমী, সেটা হচ্ছে পৃথিবীতে ধরেন হচ্ছে ইকোনমিক জিডিপিতে হচ্ছে মূলত একটা দেশের ভালো মন্দ বিচার করা হয় যে দেশটা ভালো আছে কি মন্দ আছে। যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে জিডিপি, হুম, জিডিপি বলা হয়। তো মানে কি, আমাদের যে ইকোনমিক যে একটা স্টেবিলিটি, তো সেই স্টেবিলিটির কথা হচ্ছে জিডিপি দিয়ে প্রকাশ করা হয়। শুধুমাত্র ভুটানের ক্ষেত্রে তাদের দেশের উন্নয়ন বা দেশের উন্নতি প্রকাশ করা হচ্ছে তাদের কতজন মানুষ সুখী আছে সেই ভিত্তিতে। মানে হচ্ছে ভুটানে যারা বেশি সুখী তাদের উপর এস্টিমেশন করে হচ্ছে মূলত সেই দেশ সম্পর্কে বলা হয় হচ্ছে দেশটা উন্নতির পর্যায়ে যাচ্ছে এবং বলা হয় হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুখী রাষ্ট্র হচ্ছে ভুটান। তো সেই রাষ্ট্রে যেই দেশের মানুষজনের চাহিদাই নাই, সেখানে ফ্রিল্যান্সিং এর মতো একটা টপিকটা কিভাবে আমাদের বাংলাদেশি তরুণরা সেখানে কাজে লাগালো। তো সেখানে তাদেরকে বলা হলো যে আপনারা ফ্রিল্যান্সিং করলে অর্থ উপার্জন করতে পারবেন। তো তারা বলল যে আমরা তো এখানে চিকিৎসা ব্যবস্থায় ফ্রি পাচ্ছি, আমরা তো এখানে শিক্ষা ব্যবস্থায় ফ্রি পাচ্ছি এবং সেখানে এমন একটা পর্যায়ে যেমন আমাদের বাংলাদেশে অনার্স মাস্টার্স পাশ করার পরে বেসিক্যালি যা হয় অনেকেই বেকার হয়ে যায়, কিন্তু সেখানে শিক্ষা শেষ না হতে হতেই তাদেরকে জব দেওয়ার জন্য সরকারিভাবে আহ্বান করা হয়। মানে কতটুকু তারা উন্নত, যদিও বা আমাদের বাংলাদেশের চেয়ে অনেক ছোট একটা দেশ। তো সেখানে যখন যুবকদেরকে আমাদের বাংলাদেশি যুবকরা ফ্রিল্যান্সিং সম্পর্কে আলোচনা করছিল, তারা সবাই বলল যে না, আমাদের আসলে ফ্রিল্যান্সিং এর দরকার নেই এখানে। তো তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের বাংলাদেশি যুবকরা তখন চেষ্টা করতে করতে একটা পর্যায়ে চিন্তা করলো যে তাদের আসলে আর্থিকভাবে কোনো সমস্যা হচ্ছে না এবং তাদের পরিবার খুব ভালোভাবে চলছে। তো এক্ষেত্রে তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করা যায়, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তখন সর্বশেষ যে প্রচেষ্টা ছিল বাংলাদেশি যুবাদের যারা কিনা ফ্রিল্যান্সিং করছে, তারা বলল যে আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনাদের দেশের জন্য আপনারা বাইরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন ঘরে বসেই। এবং এই বিষয়টা তাদের কাছে কাজে লেগেছে যে একটা দেশপ্রেম জড়িয়ে আছে হচ্ছে এই বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে। তো বেসিক্যালি এখানে আমরা ভুটানের এই গল্পটার মাধ্যমে যেটা আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি, তার হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং করবে মানে যে কোনো একটা সেক্টরে ডেভেলপ করে, সেটার মাধ্যমে তারা বুঝাতে চেষ্টা করেছে বা বুঝতে চেষ্টা করেছে যে যে কিনা ঘরে বসে ভালোভাবে একটা সৎভাবে কাজ করতেছে সে হচ্ছে এক একজন দেশপ্রেমিক। তো এক একজন হচ্ছে বাংলাদেশের হচ্ছে দেশপ্রেমিক যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে এরকম স্বাধীনভাবে সৎভাবে কাজ করছে। তো বেসিক্যালি যারা কিনা এই সেক্টরে স্বাধীনভাবে সৎভাবে কাজ করতেছে তারা হচ্ছে এক একজন দেশপ্রেমিক। এবং শুধুমাত্র এই সেক্টরে যারা কাজ করছে তারাই না,
আমরা দেশপ্রেমিক বলতে তাদেরকেই বুঝি যারা নিজেদের কাজটা সর্বোচ্চ সেরা উপায়ে করে। তো আমি মনে করি আপনারাও ডক্টরেট আইটি থেকে এই কোর্সগুলো করে সেরা উপায়ে আপনারা নিজেদের জীবনে কাজে লাগাবেন এবং দেশের জন্য, জাতির জন্য কাজে লাগাবেন। ওয়েল, এবার শুরু করছি আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এই বিষয়টা কি। তো প্রথমেই চলে আসতেছে হোয়াট ইজ প্রফেশনালিজম। তো প্রফেশনালিজম বিষয়টা একটা গভীর তথ্যের মধ্যে মানে অন্তর্ভুক্ত। বিষয়টা কি আসলে? বেসিক্যালি আমরা প্রফেশনাল বলতেই বুঝি হচ্ছে টাই কোট পরিহিত হয়তো বা অনেক কিছু থাকতে হবে। যেমন আমরা যদি লিখি প্রফেশনাল প্রোফাইল পিকচার্স, ধরেন আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাই। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে? দেখতে পাচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। দেখা যাচ্ছে। সো আমরা হ্যাঁ যখন দেখা যাচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ ফর ফিডব্যাক। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রফেশনাল প্রোফাইল পিকচার্স। তো এখানে আমরা যখন প্রফেশনাল প্রোফাইল পিকচার্স লিখলাম, এখানে মেজরিটি ক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হাসি খুশি মানে কনফিডেন্টের একটা হাসি। এবং এখানে কেউ কেউ কিন্তু মানে টাই কোট পরেই যে ছবি তোলা আছে এমন না, কেউ কেউ সাধারণ একটা শার্ট পরে টি শার্ট পরেও এখানে এরকমও ছবি আছে। তো বেসিক্যালি আমি এই বিষয়টার মাধ্যমে যেটা আপনাদের কাছে সহযোগিতা করতে চাচ্ছি, আমরা যখন নিজেদেরকে যে কোনো একটা সেক্টরে পরিচয় দেই, আমাদের প্রফেশনটাকে হাইলাইট করার জন্য আমাদের গেট আপটাও থাকে। তো এক্ষেত্রে যারা বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাংকার, আপনারা কখনো দেখেছেন বিশেষভাবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা কি কখনো ইন না করে এন্টার করতে পারে? সম্ভব না। প্রাইভেট সেক্টরে অবশ্যই তাদের একটা ড্রেস কোড থাকে, সেটা হচ্ছে প্রফেশনালিজমের একটা ড্রেস কোড, সেটা হচ্ছে টাই কোড পরে বা ইন করেই ভেতরে প্রবেশ করতে হবে। তো বেসিক্যালি আমরা যখন গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করতে যাই, আমাদের প্রফেশনালিজমটা ইনক্লুড করতে হয় আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই বিষয়টা আমি মূলত ক্লাসের শেষের দিকে ইনক্লুড করব। প্রফেশনালিজম ইন সোশ্যাল মিডিয়াস, কিভাবে আপনি নিজেকে সোশ্যাল মিডিয়াতে প্রফেশনাল হিসেবে সবার কাছে প্রকাশ করতে পারবেন। দ্যাট মিন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা নিজেকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার কিংবা প্রফেশনাল ইউটিউবার কিংবা প্রফেশনাল ওয়েব ডেভেলপার কিংবা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারবেন। তো মূলত সেটাও ডিজিটাল মার্কেটিং এর একটা হালকা একটা পার্ট হবে, বাট আমি আপনাদের সাথে এটা আজকে শেয়ারিং করব। তো আমি প্রথমে যে বিষয়টা সহযোগিতা করতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তো বেসিক্যালি গ্রাফিক ডিজাইন বলতে গেলে পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে আছে। আরো যদি বিশদভাবে আমি বলতে যাই তাহলে বলা প্রয়োজন, পৃথিবীতে যদি আপনি না খেয়ে 10 দিন বেঁচে থাকেন, গ্রাফিক ডিজাইন ছাড়া এই পৃথিবী একদিনও সুন্দর থাকবে না। দ্যাট মিন্স গ্রাফিক ডিজাইন ইজ দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। মানে আমরা জানি যে সৃষ্টিকর্তাকে আমরা জানি হচ্ছে সে হচ্ছে সৃষ্টিকারী বা ক্রিয়েটর বলি। সো গ্রাফিক ডিজাইনারদেরকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলা হয়। মানে যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করতেছে তারা হচ্ছে এক একজন গ্রাফিক ডিজাইনার। বেসিক্যালি আমরা যদি জয়ন্ত ভাইয়ের পিছনে যদি খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি there is a পোস্টার ডিজাইন। আমরা যদি আমার পিছনে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো পিছনে একটা লোগো ডিজাইন। আমরা যদি বিজয়ের পিছনে যদি খেয়াল করি সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি পোস্টার ডিজাইন। বেসিক্যালি সবার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি আমাদের বাবুল স্যারের পিছনে যদি দেখি সেখানে একটা বিল্ডিং, হ্যাঁ, ওয়াল আছে, সাদা একটা ওয়াল আছে। সেই সাদা ওয়ালটাও কিন্তু সুন্দর করে রং করা আছে। তো সেটা রং করার মাধ্যমে এটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ গ্রাফিক ডিজাইন। তারপর আমরা এখানে জেপি স্কুল যেটা লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফি ডিজাইনের একটা পার্ট, যেটা হচ্ছে লেখা আছে এখানে। তারপর আমরা লিজাম রং আপুর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এল লেখা আছে, এটাও একটা গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, যেটা হচ্ছে টাইপোগ্রাফি। সো বিশদভাবে সেটা বোঝার জন্য এখন আমাদের প্রথমেই ক্ষুদ্র একটা সহভাগিতা প্রয়োজন আবারও, সেটা হচ্ছে হোয়াট ইজ দেন গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে কোনো চিত্র, রেখা, অঙ্কন এবং এই রেখা চিত্র অঙ্কনকে সুন্দর কিংবা দৃষ্টিনন্দন বস্তুতে যখন আপনি রূপান্তর করতে পারবেন, সেটা তখন মূলত গণ্য হবে হচ্ছে গ্রাফিক ডিজাইন হিসেবে। সো বেসিক্যালি আমরা জেনে গেলাম গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে কোনো চিত্রণ, রেখা কিংবা অঙ্কন
যেটাকে আমরা দৃষ্টিনন্দন উপায়ে রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন। তার মানে এই না যে আপনাদের মধ্য থেকে ধরেন বিজয় ভাই সে একটা সুন্দর করে স্ক্র্যাচ করে দিল এবং আমরা বলা শুরু করলাম যে ও বিজয় ইজ এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন। নো, এটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলতে পারছি না, কারণ এটা এখনো দৃষ্টিনন্দন কিংবা মিনিংফুল কিছু হয় নাই। সো গ্রাফিক ডিজাইন হতে গেলে বিষয়টা বা বস্তুটাকে অবশ্যই সুন্দর হতে হবে। সো এটা হচ্ছে মূলত একটা আক্ষরিক একটা ব্যাখ্যা গ্রাফিক ডিজাইন সম্পর্কে। সো গ্রাফিক ডিজাইন জিনিসটা আরো অনেক বিশাল। তো বলতে গেলে ছোটবেলা থেকে আমরা যদি হিসেব করি, ধরেন আমাদের এখানে লিজা দি আছেন, একজন অভিভাবক হিসেবে যদি আমরা, একজন মা হিসেবে যদি আমরা তাকে বলি যে উনি যখন জব করতেন, ধরেন অনেক ব্যস্ততার সুবাদে ছোটবেলায় বাচ্চাকে হয়তো বা কোনো সময় একটা ফিডারের দুধ দিয়েই বলতেন যে এই বাচ্চাটাকে অমুক তোমরা একটু খেয়াল করে রাখো, আমার যেহেতু ব্যস্ততা আছে আমি অফিসে যাচ্ছি। তো এই যে ফিডারের দুধটা যে আমরা সেখানে দেখতে পেলাম, সেখানে একটা প্যাকেটিং ডিজাইন করা আছে, রাইট? সেই প্যাকেটিং ডিজাইন থেকেই মূলত আমরা বের করে নিয়ে আসতেছি সেই প্রোডাক্টটা। তারপরে আপনাদের সামনে হয়তো বা কারো কারো ঠিক এরকম টিস্যু বক্স থাকতে পারে, যেমন আমার এখানে টিস্যু বক্স দেখতে পাচ্ছেন। তো এই যে টেবিলের মধ্যে যে আমরা টিস্যু বক্স দেখি, এগুলো হচ্ছে প্যাকেজিং ডিজাইনের আওতাভুক্ত, এটাও গ্রাফিক ডিজাইন। তারপরে এখন যদি আমি আমাদের এখানে আমাদের মাস্টার মিস্টার ফিলিপ মৃকে যদি আমরা বলি, আপনি এই পর্যন্ত আনুমানিক কয়টা বই পড়েছেন আমাদের সাথে যদি একটু কাইন্ডলি শেয়ারিং করেন, মানে আনুমানিক আপনার শুধুমাত্র টেক্সট বই হিসেবে কয়টা বই পড়েছেন? আপনার এখানে মিউট করা আছে। ওই শুরু থেকেই হ্যাঁ, শিশু থেকে মাস্টার্স প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ হ্যাঁ আনুমানিক 400-500 তো হবে। আচ্ছা, আমরা ধরে নিলাম 500টা। এখন মূল কথা হচ্ছে আপনারা আমাকে এই বিষয়টা সহযোগিতা করবেন। দেখি আপনারা কতজন গ্রাফিক ডিজাইন পেশাটাকে সম্মান দিয়ে গ্রাফিক ডিজাইনারদেরকে মনে রেখেছেন। এখন আমি আপনার প্রসঙ্গে না এসে একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা আমি খোলাসা করে দিই। ধরেন আপনাদের মধ্যে জন পল স্কু ভাইয়ের রাইটার, ধরেন পছন্দের রাইটার হচ্ছে মিস্টার বাবুল ডি নকরেক। আমরা জানি কিন্তু মিস্টার বাবুল ডি নকরেক উনি খুব ভালো বই লেখেন এবং আমি ওনার বইয়ের ভক্ত। তো উনি যে সুন্দর সুন্দর বই লেখেন, আপনারা যে বইয়ের রাইটার তাকে তো জেনে গেলেন, তার বইটা কে সুন্দর করে প্রচ্ছদ ডিজাইন করেছে কিংবা মোড়ক ডিজাইন করেছে, কাভার ডিজাইন করেছে। এখন সেই কাভার ডিজাইনার কিংবা গ্রাফিক ডিজাইনের নাম কি আপনারা বলতে পারবেন? বলতে পারবেন না। হুমায়ুন আহমেদেরটা বলতে পারবো। হুমায়ুন আহমেদের ম্যাক্সিমাম হচ্ছে ধ্রুব এশ, তারটা ধ্রুব বলতে এস। পারবো। আচ্ছা, বেসিক্যালি বাবুলদেরটা বলতে পারবো না। আমাদের এখানে লিজা দিয়ে অন্ততপক্ষে একজনের নাম বলতে পেরেছে। ধ্রুবেশ বাংলাদেশের একজন অন্যতম স্বনামধন্য একজন ডিজাইনার, বিশেষভাবে উনি প্রচ্ছদ নিয়ে কাজ করেন। তো এই ক্ষেত্রে ধ্রুবেশ হচ্ছে একজন জনপ্রিয় একজন গ্রাফিক ডিজাইনার, প্রচ্ছদ ডিজাইনার। তো এখন আমরা যদি হিসেব করি সেই 500টা বই আমাদের মাস্টার ফিলিপ, সে 500টা বই যদি পড়ে সেখান থেকে সে কি 5 জন ডিজাইনারের নাম বলতে পারবে যে কিনা বই ডিজাইন করে দিয়েছেন? সরি, বলতে পারবো না, বলতে পারবো না আমরা, দেখিই নাই না দেখলে বা দেখিও নাই আমরা। তো এই ক্ষেত্রে আমরা উপরওয়ালাকেও ঠিক এইভাবে স্মরণ করি না। উপরওয়ালা এত কিছু সৃষ্টি করে আমরা মাঝে মাঝে উপরওয়ালাকে ভুলে যাই। ঠিক তেমনি পৃথিবীর মানুষ, যেমন এখন যদি এভাবে চিন্তা করেন, হুমায়ুন আহমেদ যে বইটা লিখেছেন, আমি ধরে নিলাম লিজাদির খুব পছন্দ, কারণ উনি হুমায়ুন আহমেদ সম্পর্কে পড়তে গিয়ে ধ্রুব এসের নামটা মুখস্থ করে ফেলেছেন বা মনের মধ্যে চলে আসছে। তো এখন সেই ধ্রুব এসের যে বইটা বা ধ্রুব এস যে প্রচ্ছদটা করেছে, তো এরকম করে হাজার হাজার গ্রাফিক ডিজাইনাররা সুন্দর সুন্দর প্রচ্ছদ ডিজাইন করছে এবং সুন্দর সুন্দর ডিজাইন করতেছে। তো এই যে ডিজাইনাররা যে কাজটা করতেছে আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই হচ্ছে গ্রাফিক ডিজাইন, মানে আমরা আমাদের এই ক্লাসরুমেই দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইনের কাজের ছড়াছড়ি। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের ঘরের মধ্যে ক্যালেন্ডার আছে কিংবা যে কোনো ধরনের ডিজাইন আছে, সবই হচ্ছে গ্রাফিক ডিজাইন নির্ভর। তা এখন গ্রাফিক ডিজাইন যে একটা বিশাল একটা ব্যাপ্তি নিয়ে শুরু হয়েছে সেই খ্রিস্টপূর্ব থেকেই, সেটা এখনো যে চলে আসছে, এটার ডিমান্ডটা সারা বিশ্বব্যাপী। তো এটা যে কত ডিমান্ডেবল সেটা আজকে এই 3 ঘন্টা ব্যাপী ক্লাসে আপনারা খুবই এনজয় করবেন। এবং আমি ক্লাসের গ্যাপের পরে, অর্থাৎ কিছুক্ষণ ব্রেকের পরে, আপনাদের 5 মিনিট কফি ব্রেকের পরে
আমি আপনাদের দেখাবো যে বাংলাদেশি আপওয়ার্ক মিলিয়নিয়ার মোহাম্মদ শাহজাহান, যিনি কিনা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ২-৩টা প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি একটা ক্লাসেই আমার স্টুডেন্টদেরকে দেখাই দিই এবং একটা ক্লাস করলেও যে কেউ বিষয়টা সহজে বুঝতে পারে। তো তিনি আপওয়ার্কে, শুধুমাত্র আপওয়ার্কেই $10 লক্ষ ইনকাম করেছেন সামান্য কিছু কিছু কাজগুলো করে, গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে। এছাড়া পিপল পার আওয়ারে এবং আরো অন্যান্য মার্কেট প্লেসে তিনি $1.5 লাখ, $2 লাখ করে ইনকাম করেছেন বাংলাদেশ থেকে। তো আমি তার সম্পর্কে কিছুক্ষণ পরে সহভাগিতা করব। সো সহভাগিতা আমরা কিছুক্ষণ পরে যেহেতু পাবো, এই ক্ষেত্রে আমরা একটু আরো রিফ্রেশমেন্ট নিয়ে আরো অ্যাক্টিভ হয়ে আবার জয়েন করি। 5 মিনিট ব্রেক পেয়ে আমরা আশা করি একটু উজ্জীবিত হব আবার। সো আপনারা আবার জয়েন করবেন ঠিক 8টা 50-এ। ওকে, সো প্লিজ এনজয় ইউর ব্রেক। থ্যাংক ইউ। আপনাদের কোডগুলো আমি অনেকক্ষণ ধরে নিজের কাছে সামাল দিয়ে রাখছি। কেন ওই কোডগুলো মনিটর আসছে। দিলাম না কেন? আমি তো সেই সন্ধ্যা থেকে বাইরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোডগুলো পরে কোচিং গেলাম, ও আচ্ছা গ্যাস্ট্রোতে গেলাম। ওকে, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক এভরিবডি। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। তো আমরা আচ্ছা ব্রেকের আগে লিখছো তুমি যে এখানে? বিষয়টাতে আমরা পজ করেছিলাম, আমাকে একটা হ্যান্ড বলো বলো বলো। ব্রেকের আগে আমরা যেখানে পজ করেছিলাম সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায়। তো এখন আমরা ব্রেকের পর যেটা আমরা শুরু করতে চেয়েছিলাম হচ্ছে বাংলাদেশে আপওয়ার্কের মতো একটি আহ, সারা বিশ্বের মধ্যে নাম করে একটা মার্কেট প্লেস, যেখানে মূলত হচ্ছে ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। তো সেই মার্কেট প্লেসে আমাদের বাংলাদেশ থেকে প্রথম মিলিয়নিয়ার, অর্থাৎ প্রথম $10 লক্ষ+ ইনকাম করে, সে হচ্ছে মোহাম্মদ শাহজাহান। আমরা যদি গুগল করি তাহলে চলে আসবে। তো আমি সবার জন্য একটু সহযোগিতা করছি। আমরা যদি এখানে লিখি বাংলাদেশি আচ্ছা, রেকর্ড হচ্ছে না বোধহয়। আপওয়ার্ক, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। বাংলাদেশি আপওয়ার্ক মিলিয়নিয়ার যদি লিখি তাহলে চলে আসবে। তো এখানে আমরা বাংলাদেশি আপওয়ার্ক মিলিয়নিয়ার লেখার পরে যে আপওয়ার্কে প্রথম বাংলাদেশি মিলিয়নিয়ার শরীফ মোহাম্মদ শাহজাহান। আমরা কবে মিলিয়নিয়ার হব? আপনারা মিলিয়নিয়ার হওয়ার যাত্রায় টেক শহরের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো এখানে একটু যে ঘটে কিছু ভিডিও থাকতে লিংকটা আমরা হবে। দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে মূলত, উনি হচ্ছেন মূলত শরীফ মোহাম্মদ শাহজাহান। উনি মূলত শুধুমাত্র যে কাজগুলো করেন এবং যে কাজগুলোর সুবাদে তিনি বাংলাদেশ থেকে শুধুমাত্র আপওয়ার্কে মিলিয়নের হয়েছেন এবং অন্যান্য আরো মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেস গুলোতেও উনার $1 লাখের উপরে ইনকাম করা হয়ে গেছে। এবং তার অফিসটা হচ্ছে এখন সাভারে। তিনি সাভার থেকে কয়েকজন মেম্বারের সুবাদে এখন ফ্রিল্যান্সিং করে যাচ্ছেন। তো উনার প্রোফাইলটা যদি আমরা, এই যে দেখেন শরীফ মোহাম্মদ শাহজাহান, তো উনি হচ্ছেন মূলত এখন ডিল কম্পিউটার অ্যান্ড ডিজিটাল স্টুডিওর মালিক, সাভারে অবস্থিত। তো আমরা যদি আপওয়ার্কে লিখি এরকম এমডি শরীফ আমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? পাচ্ছি। Well, ইনি হচ্ছেন মোহাম্মদ শরীফ মোহাম্মদ শাহজাহান এবং উনি বর্তমানে এই পর্যন্ত টোটাল কাজ করেছেন হচ্ছে 2998টা এবং টোটাল আওয়ার্স এত কাজ করেছেন, এত ঘন্টার কাজ করেছেন। বেসিক্যালি উনি ছোট ছোট কাজগুলো করেন, যে কাজগুলো রেট গুলো হচ্ছে $20, $30, কিন্তু হচ্ছে লেন্দি কাজগুলো করেন। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছোট ছোট প্রজেক্টগুলো, যেমন ফটোশপের ফটো এডিটিং গুলো, তারপরে ফটোশপের বিভিন্ন রিসাইজিং গুলো, রিটাচিং গুলো, ছোট ছোট কাজগুলো করেন। এবং এই কাজগুলো করেই বর্তমানে উনি বাংলাদেশ থেকে সবার আগে উনি আপওয়ার্কে মিলিয়নিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এই বাংলাদেশ থেকে। এবং এছাড়াও ওনার আরো কয়েকটা মার্কেট প্লেসে কাজ করা হয়, সেটা হচ্ছে পিপল পার আওয়ার, তারপর freelancer.com, এই সমস্ত মার্কেট প্লেসে উনি কাজ করেন এবং উনি হিউজ আর্নিং করছেন শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের উপরে। তো এখন আমরা মূলত গ্রাফিক ডিজাইনের কেরিয়ার সম্পর্কে জানবো, যে আসলে গ্রাফিক ডিজাইনের কেরিয়ারটা কেমন। তো গ্রাফিক ডিজাইনের কেরিয়ারটা বলতে গেলে, যেহেতু আমি প্রথমেই সহযোগিতা করেছিলাম, গ্রাফিক ডিজাইন ইজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এভরিওয়্যার গ্রাফিক ডিজাইন ইজ ইনক্লুডেড। তো
তা আমরা আমাদের ছোটবেলা থেকেই যে উদাহরণটা দিয়েছি যে আমাদের বইপত্র থেকে, এখন যদি আমরা বলি যে আমাদের যে নির্বাচনী যে প্রচারণা, ধরেন আমরা যেহেতু আইটি ইজ ফিউচার, তো ফিউচারে আমরা যে স্বপ্নটা দেখি, ধরেন আমাদের এখানে মিস্টার বাবল জি নকরে, তা আমরা চিন্তা করছি যে উনি একদিন ফিউচারে আমাদের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেবেন। তো এক্ষেত্রে ধরেন উনি যখন শিক্ষামন্ত্রী হলেন, আমরা ওই সময়ে কিন্তু প্রথমে কি করব, আগে অনেকগুলো পোস্টারের প্রচারণা করব। তো সেই পোস্টারে উনার যে মেইন ছবিটা থাকবে, সেই মেইন ছবিটাকে বলা হবে গ্রাফিক ডিজাইনের অন্যতম একটি পার্ট, দ্যাট ইজ ফটোগ্রাফি ডিজাইন। তো আমরা যে বিভিন্ন ধরনের বিলবোর্ড পোস্টার ডিজাইনগুলো দেখি, যেমন রাস্তায় যখন আমরা বের হই তখন অসংখ্য পোস্টার আমরা দেখি। তো সেই সমস্ত পোস্টারগুলো যে ডিজাইনের আওতাভুক্ত, সেই ডিজাইনকে বলা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি ডিজাইন। তো আমি যদি স্ক্রিন শেয়ার দিই তাহলে আরো সহজেই বুঝতে পারবেন। আমি যদি এখানে লিখি সরাসরি ফটোগ্রাফি ডিজাইন, তো আমরা ফটোগ্রাফি বলতে মূলত বুঝি হচ্ছে কি, যে কোনো ধরনের ছবি নিয়ে কাজ করাটাকে বা ছবি তোলাটাকে, কিন্তু বেসিক্যালি সুন্দর সুন্দর ছবি দিয়ে যে সমস্ত ডিজাইনগুলো করা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার ছবিটা ফোকাস থাকবে, লেখাগুলো কম থাকবে, সেগুলোকে বলা হচ্ছে মূলত ফটোগ্রাফি ডিজাইন। তো আমি মূলত গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা বিস্তারিতভাবে না বলেই সরাসরি চলে আসলাম ফটোগ্রাফিতে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। এবার আমরা সরাসরি গ্রাফিক ডিজাইনের একটা বিশদ সংজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যদি একটু দেখতে চেষ্টা করি, গ্রাফিক ডিজাইন। আমরা যদি এখানে গ্রাফিক ডিজাইনটা লিখি তাহলে আমরা এখানে উইকিপিডিয়া থেকে যে নির্ভরযোগ্য একটা তথ্য দেখতে পাচ্ছি, এই নির্ভরযোগ্য তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং থ্রু দ্য ইউজ অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। তো এইটা আসলে আপনাদের অনেকের কাছে এই লেখাগুলো পড়তেও যেমন জটিল লাগতে পারে, আবার এই বিষয়টা বুঝতেও অনেক জটিল লাগতে পারে। তো এই জটিলতা যেন কারোর মধ্যে সৃষ্টি হয়, এজন্যই তো আমি আছি আপনাদের সাথে। তো বেসিক্যালি চারটার কম্বিনেশনেই হচ্ছে মূলত পুরা গ্রাফিক ডিজাইনটা সবার কাছে সেইভাবে প্রকাশিত হয়। এক হচ্ছে ফটোগ্রাফি, 2 টাইপোগ্রাফি, 3 ইলাস্ট্রেশন, 4 আইকনোগ্রাফি। আমি আবারও রিপিট করছি, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি এবং ইলাস্ট্রেশন। তো এখন আসি আমরা ফটোগ্রাফি সম্পর্কে। ফটোগ্রাফি সম্পর্কে আমরা একটু আগে যেটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আমরা যে সমস্ত ডিজাইনগুলো, যেমন আমরা একটা বিলবোর্ড ডিজাইনের সাথে কম্পেয়ার করলাম, বা আমরা যদি কোনো বইয়ের কভার ডিজাইনটাকে যদি তুলনা করি, যে বইয়ের প্রথম দিকে আমরা যদি একটা বই, আমি প্র্যাকটিক্যালি যদি একটা বই দেখাই, সামনের দিকে আমরা এই যে ডিজাইন একটা বই দেখতে পাচ্ছি, যে একটা বই দেখতে পাচ্ছি, তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, বেসিক্যালি এই বইটাতে আমার হচ্ছে আমাকে নিয়ে এখানে লেখা আছে, নকরেক আইটিকে নিয়ে লেখা আছে এখানে। তো এই যে বইয়ের যে ডিজাইনটা সামনে আমরা দেখতে পাচ্ছি, এই বইয়ের যে ডিজাইন সেখানে মূলত ছবি দিয়ে ডিজাইনটা করা আছে, লেখা কম। এই জন্য এই ডিজাইনটাকে আমরা বলবো ফটোগ্রাফি বেসড ডিজাইন, বা যে সমস্ত ডিজাইনগুলো বেসিক্যালি আপনার ছবি রিলেটেড ডিজাইন থাকবে সেটাকে আমরা বলবো ফটোগ্রাফি বেসড ডিজাইন। তারপরে আসে হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, যেমন আপনাদের মধ্যে বিজয় ভাই, বিজয় ভাই যদি একটা লেখে একটা কাগজে, তার হাতের লেখা খুব সুন্দর হয়তো বা। তারপর এখন আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি, কম্পিউটার নিয়ে যাদের আমাদের খেলা, ধরেন আমাকে যদি একটা কাগজ দেন লিখতে, তো আমার হাতের লেখা হয়তো বা তেমন ভালো আসবে না। তো সেটাও কিন্তু একটা লেখা। ধরেন আপনাদের মধ্য থেকে রুমঝুম দিদি, উনি একটা লেখা লিখলেন, ডাক্তারদের লেখা সম্পর্কে আমরা অনেক পরিচিত। তো ওনার লেখাটাও কিন্তু সবার আগে আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো যে তার লেখাটাও যে ওনার একটা লেখা কিন্তু অনেক বাজে। আমরা কিন্তু বাজে কিংবা সুন্দর সেটা নিয়ে বলছি না, এখন মূলত আমি এটা বিষয়টা সহযোগিতা করতে যাচ্ছি টাইপোগ্রাফি ডিজাইন। তো এখন আমরা যদি এখানে যে যে কয়জন আছি, ধরেন আমরা এখানে 3, 5, 8 জন আছি। তো আমরা 8 জন যদি একটা সাদা কাগজে একটা কলম দিয়ে যদি লিখি, প্রত্যেক জনের লেখা হচ্ছে ডিফারেন্ট হবে এবং হাতের লেখা ডিফারেন্ট হবে। তো এই যে ডিফারেন্ট লেখাগুলোর কম্বিনেশনে আমরা যদি একটা সুন্দর ডিজাইন করি, সেটাকে বলা হবে হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। তো আমরা সরাসরি যদি গুগলে যদি লিখে সার্চ দেই হোয়াট ইজ টাইপোগ্রাফি ডিজাইন, তাহলে সহজে বোঝা যাবে। আমি জাস্ট লিখলাম টাইপোগ্রাফি ডিজাইন। তো আমরা এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের লেখা দেখতে পাচ্ছি, যেমন এখানে ধরেন হচ্ছে একটু আঁকা বাঁকা, এগুলোকে বলা হয় হচ্ছে সিগনেচার টাইপের ফন্ট, মানে আমাদের প্রত্যেকটা লেখাগুলোকে বলতে পারি আমরা ফন্ট। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইন ফন্ট, তো এগুলো হচ্ছে আবার সোজা সহজ সরল একটা ফন্ট। আবার এখানে দেখতে পাচ্ছি আঁকা বাঁকা ফন্ট,
তো এই সমস্ত বিভিন্ন ফন্ট, যেমন এই যে বিভিন্ন ফন্ট দিয়ে একজন জোকার বানানো হয়েছে। তো এই সমস্ত লেখা দিয়ে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর সুন্দর ডিজাইনের মতো দেখতে পাচ্ছি লেখা দিয়ে, এই যে লেখা দিয়ে বক বানিয়ে ফেলেছে, লেখা দিয়ে কি কি সুন্দর কাজ করেছে, এই সমস্ত লেখা দিয়ে যে সমস্ত ডিজাইনগুলো করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। তো আমরা টাইপোগ্রাফি ডিজাইনটা বুঝে গেলাম, এবার আসি আইকনোগ্রাফি ডিজাইন। তো আমরা বিভিন্ন ধরনের ফোন আইকন পাই, তারপরে কল আইকন পাই, তারপরে বিভিন্ন ধরনের মেনু আইকন পাই আমাদের মোবাইলে। তো এই সমস্ত আইকন দিয়ে যে ডিজাইনগুলো করা হয়, যে ডিজাইনটা প্রকাশ করা হয়, অর্থাৎ কমিউনিকেশন যেটা বোঝানো হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে আইকনোগ্রাফি ডিজাইন। তো আশা করি আমরা সবাই এটার সাথে পরিচিত। তারপরে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। বেসিক্যালি এই যে ডিজাইনগুলো দেখেই আপনাদের মধ্যে হয়তোবা লিজা দিদি বলা শুরু করবেন যে এগুলো মনে হয় আমার জন্য না, কারণ আমি তো আসলে এই ব্যাকগ্রাউন্ড থেকে না। এই সমস্ত ডিজাইনগুলো দেখে প্রথমেই সবার আগে সবাই এটাই চিন্তা করে, আমি নিজেও চিন্তা করেছিলাম যে মেবি গ্রাফিক ডিজাইন ইজ নট ফর মি, দিস ইজ নট ফর মি বাট ফর অল। সেক্ষেত্রে আপনাদের মধ্যে হয়তোবা এরকম একটা ধারণা চলে আসতে পারে যে মেবি গ্রাফিক ডিজাইন ইজ নট ফর মি। কিন্তু আমি আরো 2 মিনিট পরে যে সহযোগিতা করব, তখন তো আপনারা সবাই বলবেন যে ইয়েস, গ্রাফিক ডিজাইন ক্যান বি ডান বাই এভরিওয়ান। তো আসলে এই সমস্ত প্রজেক্টের কারণে অনেকেই আমাদেরকে বলতে পারে যে আপনাকে দিয়ে গ্রাফিক ডিজাইন হবে না। কিন্তু বেসিক্যালি এইটা করার জন্য আপনার আসলে কোনো ধরনের চিত্রাঙ্কন করতে হবে না, আর্ট পারতে হবে না। আর্ট পারাটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, কিন্তু না পারলেও যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটার কাজটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে ইলাস্ট্রেশন। তো ইলাস্ট্রেশনের মাধ্যমে যে কাজগুলো আমরা করব এগুলোকেই বলা হচ্ছে ইলাস্ট্রেশন। মূলত চিত্রকর বা চিত্রশিল্পীরা হচ্ছে এটা মূলত আর্ট করবে, সেটাকে আমরা মূলত কম্পিউটারের মাধ্যমে এই যে সফটওয়্যার যেটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা আবার অফ করেছি না। তো এই যে আমার এখানে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর এআই, এই এআই সফটওয়্যারের মাধ্যমে, এআই সফটওয়্যার, এআই বললে গুগল বুঝতে পারতেছে না, অ্যাডোব ইলাস্ট্রেটর। বেসিক্যালি অ্যাডোব ইলাস্ট্রেটর এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় একই ধরনের, তো এই জন্য গুগল ঠিক বুঝতে পারে না। এই হচ্ছে এআই অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারের মাধ্যমে মূলত আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি, এগুলোকে বলা হচ্ছে ইলাস্ট্রেশন। তো এখন আসলে বিষয়ভিত্তিক কোনো কিছু সহযোগিতা করলে আমার অনেক গল্প চলে আসে। তো একটা গল্প প্রথমে সহযোগিতা করি। এই ইলাস্ট্রেশন সম্পর্কে একটা গল্প আছে, এবং এই গল্পটা যখনই সহযোগিতা করব তখন আমি এই বিষয়টা সহযোগিতা করতে পারি আমাদের জয়ন্ত সাংমা ভাইয়ের সাথে। তো জয়ন্ত ভাই ধরেন একজন ইলাস্ট্রেশনিস্ট, এবং আচ্ছা জয়ন্ত ভাইকে আমরা দেখতে চাই, লাইনে আছেন কি? ওকে ফাইন। তো আপনাকে দিয়ে যেহেতু গল্পটা বলছি একটা উপমা আকারে, তো আপনি একটু অ্যাক্টিভ থাকবেন। তো ধরেন জয়ন্ত ভাই ইলাস্ট্রেশনের কাজটা করে একদিন চিন্তা করলেন তিনি পৃথিবীটাকে একটা সুখী রাষ্ট্র হিসাবে দেখতে চান। দ্যাট ইজ আ গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ। তো তিনি চিন্তা করলেন যে সিরিয়াতে কিংবা যে কোনো জায়গায় যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো সেগুলো যদি শান্তির দেশ হতো ভুটানের মতো, তাহলে পৃথিবীটা যদি সবই যদি এমন হতো তাহলে কেমন হতো। দ্যাট মিনস পজিটিভ চিন্তা ভাবনা, ইতিবাচক চিন্তা ভাবনা। তো সেই চিন্তা ভাবনা থেকেই তিনি বিভিন্ন ধরনের কার্টুন বা ইলাস্ট্রেশন করা শুরু করলেন, এবং সেই প্রজেক্টটা এই দক্ষিণ এশিয়ার মধ্যে সমাদৃত হয়েছে, এবং ৩০ বছরের আগেই তাকে সারা বাংলাদেশের মানুষ চিনেছে, এবং এই দক্ষিণ এশিয়ার সবাই তাকে এক নামে চিনে এখন, ইলাস্ট্রেশনিস্ট এবং গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জের জনক। তো আমরা যদি এখন এই ইলাস্ট্রেশনের কাজের যে এত ভ্যালু সেটা যদি এখন দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে সেই ব্যক্তিটিকে আমরা যেটা জয়ন্ত ভাইয়ের মাধ্যমে উপমা আকারে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ। আপনারা হয়তোবা ইতিমধ্যে গুগলে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ সম্পর্কে জেনে থাকবেন। এখানে দেখেন এই যে ছোট একটা ছবি দেখেন, এই ছোট ছবিতে ছাত্র আন্দোলনের সময় অনেকেই মারা গিয়েছে, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ফুটবল খেলে তারা বিজয়ী হয়ে এসেছে, আনন্দ করছে। তারপরে এখানে দেখেন সিরিয়াতে বা অন্যান্য একটা রাষ্ট্রে হয়তো বা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে যার পা নাই, সেও এখানে যুদ্ধ করতেছে। কিন্তু যদি পৃথিবীটা এমন হতো সে তার পাও থাকবে এবং সে মজা করে সে বড়শি মারবে।
তারপরে এখানে বাচ্চা দেখেন, এদিকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে বাচ্চা প্রায় মুমূর্ষু অবস্থায়, এখানে তার ছোট বোন বা বড় বোন দুধ খাওয়াচ্ছে মজা করে। এবং আরো এরকম আমরা যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, বাচ্চা এখানে মারা গেছে ভূমিকম্পে বা অন্যান্য কারণে, কিন্তু এখানে বাচ্চার সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছে। তো এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে, এবং এখানে আরেকটা মজা করতেছে। এখানে দেখতে পাচ্ছি এই ছবিটাতেও যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে বাচ্চাকে বাঁচানোর জন্য বাবা দৌড়াচ্ছে, এবং এখানে বাচ্চাটাকে সে একটা সবুজ এনভায়রনমেন্টে হাসি খুশি ভাবে বাবার সাথে দেখতে পাচ্ছে। মূলত হচ্ছে সে সমস্ত নেগেটিভ বিষয়টাকে পজিটিভ ভাবে তুলে ধরেছে, এবং সে একটা প্রজেক্ট হাতে নিয়েছে সারা বিশ্বকে সুন্দর করে দেখার জন্য, দ্যাট ইজ গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ। এবং এই গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জের সুবাদে তিনি আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বের কাছে একদম পরিচিত হয়েছেন। আমরা কি জানি সে কে, সে ব্যক্তির নাম কি? হি ইজ মিস্টার মোরশেদ মিশু চৌধুরী। উনি হচ্ছেন বাংলাদেশের একজন নামকরা কার্টুনিস্ট। আমরা যদি সরাসরি এখানে লিখি বাংলাদেশি আন্ডার 30, আমরা বাংলাদেশি আন্ডার 30 লিখলে পরেই অনেক ব্যক্তিদের নাম চলে আসে। যেমন আমরা পাঠাও রাইডারের নাম কি কেউ শুনেছি? মোহাম্মদ ইলিয়াসের নাম কি আমরা শুনেছি? আচ্ছা, আপনারা যারা ঢাকায় বাস করেন আপনারা তো জেনে থাকবেন পাঠাও রাইডারের কাহিনী তো আপনারা জেনে থাকবেন হয়তোবা। পাঠাও রাইডার মিস্টার ইলিয়াস, যিনি কিনা এখন বাংলাদেশের মিলিয়নিয়ার, 30 বছরের আগে উনি মিলিয়নিয়ার হয়েছেন। এখন তাদের সম্পর্কে আমরা যদি নাও জেনে থাকি, আমরা হয়তোবা মিস্টার আইমান সাদিককে সবাই চিনি। হয়তোবা আমরা অনলাইন স্কুলের নাম শুনেছি, 10 মিনিটস অনলাইন স্কুল। তো সেই আইমান সাদিক, যিনিও 30 বছরের আগেই একজন প্রতিষ্ঠিত তারুণ্য হিসেবে সারা পৃথিবীর কাছে নিজেকে প্রকাশ করেছেন, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে উনি অনেক পুরস্কৃত হয়েছেন। তো আমরা মূলত যার কথা আলোচনা করছিলাম আমাদের সেক্টরে রিলেভেন্ট, সে হচ্ছে মূলত ইনি হচ্ছেন মোরশেদ মিশু। এখন জয়ন্ত ভাই ধরেন 30 বছরের আগেই, ধরেন ওনার এখন 30 বছরের আগেই উনি তার এই প্রজেক্টের জন্য পুরস্কৃত হইলেন। তো পুরস্কারটা কত? ধরেন উনি কাজ করে এই পুরস্কারটা পাইলেন $5 লক্ষ। বাংলাদেশি টাকায় যদি আমরা 85 টাকা দিয়ে যদি গুণ করি, প্রায় কত আসে? প্রায় 4.5 কোটি। এখন জয়ন্ত ভাই যদি আজকে এই 4.5 কোটি পায়, আপনাদের কি মনে হয় তার আরো 1 মাস ঘুম হবে? আপনারা চিন্তা করেন, বিজয় ভাই বলেন তো, তার কি আরো 1 মাস ঘুম হবে? না, হবে না। এখন টাকা বেশি থাকলে ঘুম হয় না, টাকা কম থাকলেও ঘুম হয় না। হ্যাঁ, টাকা বেশি থাকলে ঘুম হয় না। এখন জয়ন্ত ভাই যদি এই প্রজেক্টটা উইন করে যদি এই 4.5 কোটি টাকা পায়, তো সে তো আসলে চিন্তায় তো ঘুম হবে না, বা সে চিন্তায় হয়তো বা গ্রামেই থাকবে, কই যে কই হারায় যাবে, ঠিক না? তো এই যে এমনই একটা ডিমান্ডেবল প্রজেক্ট হচ্ছে ইলাস্ট্রেশন। তো আমরা ইলাস্ট্রেশন সম্পর্কে যে বিষয়টা জানলাম, তো এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জাস্ট একটা সিম্পল একটা পার্ট, যেটা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করি। তো বেসিক্যালি আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে যে বিষয়টা জানলাম, গ্রাফিক ডিজাইন ইজ দ্য কম্বিনেশন অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড দ্য প্রবলেম সলভিং থ্রু ফটোগ্রাফি ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, ইলাস্ট্রেশন ডিজাইন অ্যান্ড আইকনোগ্রাফি ডিজাইন। আচ্ছা, আপনাদের মধ্যে বিজয় ভাই আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফটোগ্রাফি ডিজাইন? ফটোগ্রাফি ডিজাইন, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে 5 সেকেন্ড। ফটোগ্রাফি ডিজাইন হচ্ছে এরকম যে লেখা কম থাকবে কিন্তু পিকচারটা বড় আকারে থাকবে। ভেরি গুড, আপনারা খুব সহজে বুঝতে পারেন। এটা হচ্ছে প্লাস পয়েন্ট গ্রাফিক ডিজাইনার হওয়ার পথে, যে আপনারা এত সহজে বুঝতে পারেন যে যে বিষয়টা বলছি সেটা সহজে ক্যাচ করতে পারতেছেন। তারপর মিস্টার জন পোস্কু ভাই, আপনি কি কাইন্ডলি সহযোগিতা করবেন? আপনি মূলত আইকনোগ্রাফি ডিজাইন এবং ইলাস্ট্রেশন ডিজাইন বলতে কি বুঝেছেন? আচ্ছা, আইকনোগ্রাফিক ডিজাইনটা হচ্ছে বিভিন্ন যে আইকন আমরা ইউজ করি ফোনে বা বিভিন্ন জায়গায়, সেটা দিয়ে কিছু বোঝানোর, যেটা এটা হলো আইকনোগ্রাফি। আর ইলাস্ট্রেশনটা হচ্ছে আসলে কোনো কিছুটাকে মডিফাই করা বা কিছু করা, ইলাস্ট্রেট যেটা বলি আমরা, মানে বড় করা, ছোট করা, বিভিন্ন সাইজ করা, রিসাইজ করা, সেটাই হচ্ছে ইলাস্ট্রেশন। ইয়েস, ভেরি গুড, আমি একটু বুঝতাম। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন আমাদের শুধুমাত্র আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। তো এই টাইপোগ্রাফি বিষয়ে আমাদের সাথে সহযোগিতা করবে লিজাদি।
ধন্যবাদ। টাইপোগ্রাফিটা হচ্ছে যে সবার হাতের লেখা লেখা দিয়ে যে ইয়াটা ডিজাইন করা হয় সেটাই হচ্ছে টাইপোগ্রাফি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চারজন যে বিষয়ে সহভাগিতা করেছেন, মানে আপনারা পারফেক্টলি গ্রাফিক ডিজাইনের এই সমগ্র বিষয়টা অল্প সময়ের মধ্যে বুঝে গেছেন। তো আমার তো মনে হয় না যে আরো 3 ঘন্টা কন্টিনিউ করা দরকার। ওয়েল, তো অনেক বিষয় আছে আমরা আলোচনা করব। তো এখন আমি গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা আরো পারফেক্টলি আমাদের ডাক্তার আবার কাছ থেকে শুনেই আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই। তো রোমা দি কি একটু সহযোগিতা করবেন যে গ্রাফিক ডিজাইন বলতে আপনি নিজে থেকে কি বুঝেছেন বা আপনি কিভাবে গ্রাফিক ডিজাইনটাকে সংজ্ঞায়িত করতে চান আমাদের সাথে? রোমা দি যদি কথা বলে থাকেন, আপনার এখানে মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো শুনি না, যাই হোক আমি যেটা বুঝি আর কি, না গ্রাফিক ডিজাইনটা হচ্ছে যে কোনো একটা জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করা, যেটা যেভাবেই হোক, সেটা বাই মানে ছবি দিয়ে হোক বা এরকম আমি মনে করি আর কি, না মডিফিকেশন সবকিছু আর কি, না এটা আমার ধারণা, আমি শুনি না এতক্ষণ, এর জন্য আমি নিজে থেকে বললাম। ওকে, ভেরি গুড। আপনার যে কনসেপ্টটা পারফেক্ট, এবং আমরা মূলত গ্রাফিক ডিজাইন বলতেই আসলে যেটা বুঝি যে কোনো কিছু, সেটা হচ্ছে চারটার কম্বিনেশনে যে কোনো একটা হতে পারে। ফটোগ্রাফি অর্থাৎ ছবি দিয়ে সুন্দর করে উপস্থাপন করা, লেখা দিয়ে অথবা আইকন দিয়ে অথবা ইলাস্ট্রেট করে। তো বেসিক্যালি মানে সবকিছু মডিফিকেশন। মডিফিকেশন। তো এই ক্ষেত্রে আমরা যদি এই মডিফিকেশনের ব্যাপারে যদি একটা দেশ সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর কমপ্লিটলি হচ্ছে এটা হচ্ছে বলা হচ্ছে কৃত্রিম কৃত্রিম বস্তু দিয়ে মূলত হচ্ছে সুন্দর করা। সো মডিফিকেশনস অল কান্ট্রিজ, স্পেশালি সিঙ্গাপুর হচ্ছে টোটালি হচ্ছে গ্রাফিক ডিজাইন নির্ভর, মানে গ্রাফিক্স দিয়ে করা সবকিছু, তো সৌন্দর্য করা আছে। তো ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তো আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জেনে গেলাম। এইবার আমাদের অনেকের একটা কনফিউশন কাজ করে, বিশেষভাবে হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভতে যেটা বেশি হয় সেটা হচ্ছে পাছে লোকে কিছু বলে সেটা কান দিয়েই হচ্ছে মূলত আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। তো এইটা হচ্ছে প্রধান একটা অন্তরায়, যে অনেকে আমাদের পিছনে টেনে ধরে, এবং পিছনে যে টেনে ধরে এইটার জন্য আমাদের অনেক ইন্সপাইরেশন লাগে, মোটিভেশন লাগে, গাইডেন্স লাগে, এবং প্রপার টেক কেয়ারিং একটা মেন্টর লাগে। তো এক্ষেত্রে আমরা যেহেতু সেভাবে হেল্প করছি সবাইকে, তো এক্ষেত্রে এর পরও অনেকে মনে করে যে গ্রাফিক ডিজাইনটা হয়তো বা আমার দ্বারা হবে না, বা এটা হয়তো বা আমার জন্য না। কিন্তু এখন আমি আপনাদের সাথে একজনের সহযোগিতা করতে চাই, এবং এরপর নকরেক আইটিতে গ্রাফিক ডিজাইন শিখে যারা কিনা তাদের কেরিয়ার গড়েছে, এবং কম্পিউটারের বলতে গেলে এবিসিডি টাইপ করতেও পারতো না, তারা নকরেক আইটিতে গ্রাফিক ডিজাইন কোর্স করে এখন ভালো করছে, কেরিয়ার গড়েছে, তাদের বিষয়ে আমি সহযোগিতা করতে চাই। তবে প্রথমেই যাকে আমরা হয়তোবা বা যাদেরকে আমাদের দেশে কিংবা সারা বিশ্বে আমরা হয়তোবা অন্যভাবে দেখি যে না, সে বেশিরভাবে যারা হচ্ছে ডিসেবলড, মানে আমরা যাদের বলে হচ্ছে স্পেশালি অ্যাবলড, তো স্পেশালি অ্যাবলড আমি হয়তো অনেকের সাথে সহযোগিতা করেছি। তো তার সম্পর্কে যদি আমি আপনাদের সাথে সহযোগিতা করেছি, একজন তিনি গ্রাফিক ডিজাইনার হিসেবে সারা বিশ্বে এখন গ্রাফিক ডিজাইনারদেরকে লিড করছেন। হি ইজ নান বাট মিস্টার ফাহিমুল করিম। আমরা যদি এখানে জাস্ট লিখি ফাহিমুল করিম, আমরা ইউটিউবে লিখতেছি ফাহিমুল করিম, আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। This was me right after I started my business. You see, starting my business, that was easy, but maintaining it, that was chaos. We tried a combination. প্রথম আলোতে একটা ফিচার এসেছিল মিস্টার ফাহিমুল করিম। আমি যার ভিডিওটা আমি আপনাদের জন্য এখানে মাত্র রান করলাম, এই ভিডিওটা আপনারা জাস্ট ইউটিউব করলে বুঝতে পারবেন তার সম্পর্কে ডিটেলসটা। তো আমি সংক্ষিপ্ত আকারে বলছি। অষ্টম শ্রেণীতে বাংলাদেশি একজন স্টুডেন্ট কতটুকু ইংরেজি বলতে পারে? অষ্টম শ্রেণীতে বাংলা মিডিয়ামে পড়া একজন স্টুডেন্ট অনেকাংশে অনেকেই এবিসিডিটা কনফিডেন্টলি হয়তো বা জনসম্মুখে লিখতেও পারবে না, বলতেও পারবে না। তো সেই অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট যে কিনা
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর সে অনলাইনে অনেক রিসার্চ করতে করতে একটা পর্যায়ে সে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনটা শিখে এবং গ্রাফিক ডিজাইন শিখে বর্তমানে তিনি আপওয়ার্কে টপ রেটেড, মানে বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 মার্কেট প্লেস, ফাইবারে লেভেল 2 এবং আরো অন্যান্য মার্কেট প্লেসে কাজ করছেন। এবং সে যদি কোনো কিছু জ্ঞান না রেখে তার এই দুরারোগ্য ব্যাধি থাকা সত্ত্বেও এখন বাংলাদেশের গ্রাফিক ডিজাইনারদেরকে যদি লিড করতে পারে এবং ফাইবারের মতো একটি বিরাট একটা প্ল্যাটফর্মে সে যদি কমিউনিটি লিডার হতে পারে, তাহলে যে কেউ তো গ্রাফিক ডিজাইনার হতে পারে। এর জন্য যেটা দরকার হচ্ছে একটা প্যাশন লাগবে। তো এখন গতকালকে মাত্র বিদেশিদের সাথে, আমি যেটা আগে বললাম যে একজন ক্লাস 8 এর একজন স্টুডেন্ট যে কিনা পড়াশোনা কমপ্লিট করতে পারে নাই, সে এই যে সেই ব্যক্তি, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? না না স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এবার? লিজাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা উনি গতকালকে মাত্র একটি দেখা যাচ্ছে। সেশন পরিচালনা করেছেন বিদেশিদের সাথে। অন্যতম অ্যাডমিন উনি হচ্ছেন আমাদের মূলত আরো host 10 হিসেবে জন পরিচালনা educated করেছেন। ডেডিকেটেড উনি admin ইংরেজিতে এবং কথা moderator বলতেছেন এবং রয়েছে। সারা পৃথিবীর মধ্যে উনি একজন কমিউনিটি লিডার হিসেবে Live আছেন। now. এই যে এই সমস্ত Okay, বিদেশিদের that's সাথে great. এখন Let me share. কথা Give me বলতেছেন one এবং second. বাংলাদেশিদের জন্য তিনি I এই don't think I can do that in সেশনটা 1 পরিচালনা second, but I করতেছেন need some ফাইবার more হেল্প time to বাংলাদেশ share all থেকে this thing. লাইভে, এবং উনি মূলত হোস্ট। Ektu. Should I share also? Yeah, definitely. You can share. We have তো lots of একটু communities, আগে our personal আমরা pages, ফাহিমের personal সম্পর্কে শুনলাম। profile. তো এখন আমরা জানলাম যে উনি এখন এই যে প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, যে ক্লাস 8 এ পড়ার পরেই সে কিন্তু আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। নিজের চেষ্টায় এবং বিভিন্ন রিসার্চ করতে করতে একটা পর্যায়ে এসে উনি এখন বিশ্বনন্দিত একজন ফ্রিল্যান্স ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। ওয়েল, আমরা তার সম্পর্কে জানলাম। এইবার আমরা সেশনটা 5 মিনিট ব্রেকের পরে আমরা এবার আমাদের ডাক্তার আপা দিয়ে, আমাদের ডাক্তার আপার মাধ্যমে আমরা একটি গল্প শুনবো। মানে উনাকে গল্প বলতে বলবো না, আমি উনার নাম দিয়ে একটি গল্প বলবো, যেটা হচ্ছে বিশ্বব্যাপী একটি স্বীকৃত এবং ইন্সপাইরেশনাল একটি গল্প। তো সেই 5 মিনিটের ব্রেকটা নিয়ে আপনারা আবার আসবেন এবং আপনারা আবার জয়েন করবেন ঠিক 9:25-এ। ওকে, তো আগে যে আইডিটা আছে সেই আইডিতেই সবাই জয়েন করবেন। নতুন কোনো আইডি থাকবে না, সেই আইডিতে জাস্ট অথবা সেই লিংকে ক্লিক করলে পরে জয়েন হয়ে যাবেন। সো জয়েন এগেইন আফটার 5 মিনিটস। থ্যাংক ইউ।